Jotono lam cho so rajhani khupo channel di kiai mokhe dobin chongpring se tini nambus kangwa khupokta tv mokha Tripura ni ex CM Manik Sarkar CPIM ni bong tini Tripura hathewo BJP Sarkar omo waikhe manui damruk mo akhe tangchanai muithong thaithong rao dam bare mo akhe brang mo sarkar ni dio mahapo help kheya chakri bukri pho laya ya kahama khe hinge saha brang chakri hinge lamo ke hapo wang tring khe ungya akhe bro rono tini political ba ye vote bank khemi hiye saha akhe tini central ophono sawo mamikhe Amit Saha bai tini Narendra Modi prime minister no brang vote bank khen ba ebro no rom te nen ba pandawa kheye bodikhe brang rom tayu hiye sawo mamikhe Dr. B.R. Ambedkar সংবিধান bekhe sthamya british sawo abodikhe sthamya manikhe brang je chong samo brang ni chong chakhe abono chaye thang ye bodikhe bro no mahapho tre সংবিধান tuye bachanma kroikhe kheni nayo akhe je bharat pura India wase vote keha kau thaha hiye bodikhe sao keha dharma ro hipono sao hiye saknar ha na rai sachinti paitha jara naye tondi যারা ধনী অংশের মানুষ আয় উপার্জনে কোনো ঘাটতি নেই খামতি নেই সম্পদের প্রাচুর্যের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করছেন তাদের কাছে মূল্যবৃদ্ধি কোনো বিষয় না কিন্তু দেশের 80-85 ভাগ মানুষ বাংলাদেশ নি বর্ডার ওয়াই mutambi abo border hasingese army rao bodikhe brang মধ্যবিত্ত নিম্নবিত্ত তিনি বাংলাদেশ ছোট মাঝারি ব্যবসায়ী abo dokhol khin নারী পুরুষ নির্বিশেষে তিনি brang sadin phono sayo তাদের জন্য কক্সবাজার বাই এটা একটা বড় সড়ক 270 কিলোমিটার আক্রমণ 270 কিলোমিটার সাম্পা আবো বলতে পারবেন তিনি বাংলা সিও হাফায়ে তংহা বিজেপি যারা করেন ডক্টর ইউনুস তিনি উপদেষ্টা হিয়া আমাদের সভা সমাবেশ গন্ডগোল উয়ে তংমনি সময় সে যারা বিঘ্নিত করবার জন্য দুরারাত্র বদিখেছে তিনি ষড়যন্ত্রের জাল বাহিনী বাই বিছিয়ে মানুষকে মায়ানমার জনতা ভীত সন্ত্রস্ত বিপদগামী করার চেষ্টা করে আবার ব্রাংখে তো বিজেপির সব মানুষ কোটিপতি না মায়ানমার নিয়ে ফৌজির অফ বাংলা তাদের মধ্যে গরিব মধ্যবিত্ত নিম্নবিত্ত অংশের মানুষ মামিকে ব্রাং হায়ে বদিখে বদার জিনিসপত্রের বর্ধন যে বাড়ছে খাইয়ে মাতংম ব্রাং বদার লাসিংয়ে ফোন বদার লাই দোকানে গিয়ে আমার বয় বাতিনি বাংলানি পরিচয় দেন আমি বিজেপি করি এই জায়গা জাগলে কোনো ইয়াছে আমার থেকে বেশি দাম নেবেন না আর আমি ওয়ান আমা সুসে ব্রাং খা কম দামে সাহায্য করুন বাতাই তো তিনি আমরাই তো সরকারে আছি ইন্ডিয়ানো দোকানদার সাথামবাই সাব্রে সাহায্য করবেন ব্রাং চেঞ্জিয়ে এসে বলবেন একটু মাথা খারাপ হয়েছে দেখে ওয়ে তো কোথায় আছে আরাকান বা সৈন্যরাও আমাদের দেশের 80-85 ভাগ মানুষ আর্মির সফাই তো দেখে ন কাউ কাছে তো আজং ভাই ব্রাং না খেয়েছে রম তো দেখি খেতেও কোটি কোটি ছেলে মেয়ে বেকার ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে উচ্চশিক্ষায় শিক্ষিত দারিদ্র্যের কারণে যারা পুরোপুরি স্কুল বা কলেজের শিক্ষা নিতে পারেননি কিন্তু তাদের কর্মক্ষমতা আছে দেশকে ভালোবাসেন নিজের শক্তিকে উজাড় করে দিয়ে আমাদের দেশের যে সম্পদ মাটির তলায় মাটির উপর তাকে কাজে লাগিয়ে দেশকে তারা এগিয়ে নিয়ে যেতে চান তারাও বিশ্বাস করেন দেশ না এগোলে এই দেশের মানুষ হিসেবে আমাদের জীবনের মৌলিক সমস্যার সমাধান হবে না কোথায় কাজ কোনো কাজ নেই কাজের সুযোগ সীমাবদ্ধ হয়ে গেছে নিয়মিত চাকরি বন্ধ হয়ে গেছে চুক্তির ভিত্তিতে 10 মাস 11 মাস কাজ তারপর কাজ থেকে সরিয়ে দিচ্ছে আবার 2 মাস 3 মাস পর যাদের সরালো তাদের কাউকে কাউকে আবার 10 মাস 11 মাসের জন্য নিচ্ছে যাতে তার
ধারাবাহিক কাজের মধ্য দিয়ে সাংবিধানিক অধিকার সৃষ্টি না হয়, যাকে ভিত্তি করে কোর্টে কাছারিতে গিয়ে বলতে পারে এত বছর এক জায়গায় কাজ করছি, আমার চাকরিটা কেন নিয়মিত হচ্ছে না, নিয়মিত বেতন ভাতা কেন আমি পাবো না, এর থেকে যুবক যুবতীদেরকে সেখানে বঞ্চিত করবার জন্য এই নতুন কৌশল অবলম্বন করেছে। এমনকি সেনাবাহিনীতেও যারা বুক চিতিয়ে আমাদের দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে আমাদের দেশের একতা, সংহতি, সার্বভৌমত্বকে বিনষ্ট করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে রক্ত ঢেলে দিয়ে শহীদের মৃত্যুবরণ করে যারা দেশের প্রতি তাদের শ্রদ্ধা ভালোবাসার নিদর্শন স্থাপন করার চেষ্টা করেন, সেই সেনাবাহিনীতে নিয়োগের ক্ষেত্রে পর্যন্ত আমাদের দেশের মধ্যে প্রতারণা চলছে। কৃষি আমাদের দেশের অর্থনীতির স্বাধীনতার ৭৮ বছর পরেও মূল ভিত্তি। সে কৃষি গভীর এবং ব্যাপক সংকটের আবর্তে হাবুডুবু খাচ্ছে। কৃষি যদি সংকটাপন্ন হয়, কৃষকের জীবন সমস্যার সমাধান সুরাহা কোত্থেকে হবে? আপনার কৃষিতে কেন্দ্রীয় সরকারের যে বাজেট বরাদ্দ কমিয়ে দিয়েছে, সারের ভর্তুকি বন্ধ করে দিয়েছে, উন্নত মানের বীজ বিতরণ বন্ধ করে দিয়েছে। সবচাইতে বড় কথা, উৎপাদিত ফসল জমি বন্ধক রেখে অথবা স্থির সোনা দানা গয়না বন্ধক রেখে ধার করে টাকা নিয়ে ফসল ফলিয়ে যে প্রত্যাশা নিয়ে এই ফসল বাজারে নিয়ে যাচ্ছেন, সাধারণ কৃষক যখন বাজারে ফসল বিক্রি করতে যাচ্ছে, সে ন্যায্য দাম পাচ্ছে না, সরকার তাকে সাহায্য করতে আসছে না। এই কৃষকের ফসল উৎপাদনের যা খরচ, তার চাইতে কম দামে মধ্যবিত্ত ফরিয়ারা বড় বড় কোটিপতির কাছ থেকে টাকা নিয়ে বা তাদের পরিকল্পনার অঙ্গ হিসেবে তারাই টাকা দিয়ে মধ্যবিত্ত ফরিয়াদের বাজারে পাঠিয়ে স্বল্প দামে, কম দামে কৃষকদেরকে, যেহেতু তারা ধার ধারা করে টাকা নিয়েছেন, ফসল বিক্রি করে টাকা দেবেন, ফসল বিক্রি করতে না পারলে পর তার দানা পরিশোধ করতে পারবেন না, জমিটাই চলে যাবে, সোনা দানা ফিরিয়ে আনতে পারবেন না। যুবতী মেয়ে পাত্রস্থ করবার জন্য অপেক্ষা করছেন, কি করে তাকে পাত্রস্থ করবেন? বাধ্য হয়ে কম দামে বিক্রি করছেন। সেই সময়ে কৃষকের পাশে সরকারটা দাঁড়াচ্ছে না। ৩ মাস ৪ মাস পর যখন সাধারণ কৃষকের হাতের ফসল শেষ, ফরিয়ারা অল্প দামে কিনে গুদামজাত করেছে, তখন সরকার বাজারে নামেন ফসল কিনবার জন্য। অর্থাৎ এটাও ঘুরিয়ে বড় বড় পুঁজিপতি যারা, মধ্যবিত্ত ফরিয়া যারা, তাদেরকে সাহায্য করার চেষ্টা হচ্ছে। এই তো আমাদের অবস্থা। গত বছরটা যেটা আমরা পেরিয়ে আসলাম, আমি যে এই 3টে মূল মূল বিষয়ের কথা বলছি, তার একটারও সুরাহা হয়েছে, সমস্যা খানিকটা কমেছে, সাধারণ মানুষ একটু রেহাই পাচ্ছেন। কেউ বলতে পারবেন? আমি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বা বামফ্রন্টকে যারা সমর্থন করেন তাদের কাছেই প্রশ্ন করছি না, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে যারা পছন্দ করেন না, বিজেপি থেকে আরম্ভ করে বিভিন্ন রাজনৈতিক দল, তাদের যারা সাধারণ মানুষ সমর্থক ভোট দেন, তাদের কাছে এটা কিন্তু আমাদের জিজ্ঞাসা। বছর তো শেষ, এই যে পরিস্থিতিটা চলছে, শিক্ষা, স্বাস্থ্য, এটা জন্মগত অধিকার, এই দাবি নিয়ে ছোটবেলা থেকে স্কুলে যখন আমরা পড়ি, আন্দোলন সংগ্রাম আমরা শুরু করেছিলাম। বামফ্রন্ট সরকার আসার পর এই প্রশ্নে কি কি পদক্ষেপ নিয়েছে, সেই ফিরিস্তি দিয়ে আমি আপনাদের সময় নেব না। এই শিক্ষা এবং স্বাস্থ্য এই ৭৮ বছরে
সর্বজনের জন্য পৌঁছে দেওয়ার সরকারের দিক থেকে যে ভূমিকা নেওয়া দরকার ছিল তার পরিবর্তে উল্টো পথে যাচ্ছে। বেসরকারি পুঁজির হাতে শিক্ষা তুলে দিচ্ছে, বেসরকারি পুঁজির হাতে স্বাস্থ্য ব্যবস্থা তুলে দিচ্ছে, ঔষধের যারা কারবারি প্রতিদিন ঔষধের দাম বাড়াচ্ছে। এদের টাকায় বিজেপি নির্বাচনী রঙ্গ করে এই যে ইলেকশন বন্ড দেখা গেছে, তথ্য যা বেরিয়েছে তাতে সবচেয়ে বেশি টাকা আমাদের দেশে যারা ঔষধ তৈরি করেন, এই ঔষধ তৈরি কারখানার যারা মালিক তারা কোটিপতি। 2000-5000 টাকা দিয়ে তো ওষুধ তৈরির কারখানা করা যায় না, কোটি কোটি টাকার মালিক তারাই সবচেয়ে বেশি টাকা ইলেকশন বন্ডের মাধ্যমে বিজেপিকে দিয়েছে। ইলেকশন বন্ডের 100 টাকার মধ্যে 98 টাকা বিজেপির তহবিলে গেছে। সে কারণে এরা উসল করে নেয় দ্বিগুণ, তিনগুণ, চারগুণ ওষুধের দাম বাড়িয়ে, এদের কেশাগ্র স্পর্শ করে না। তাহলে আমাদের দেশের সাধারণ মানুষ, আমরা যেখানে বলছি খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, তার সঙ্গে কাজ, আয়, উপার্জন, ক্রয় করবার ক্ষমতা, এই তো মানুষের জীবনের মূল চাহিদা। গত একটা বছর যে গেল তাতে কিন্তু এই সমস্যাগুলোর কোনো সুরাহান হয়নি, বরং এগুলি গভীর থেকে গভীরতর হয়েছে। এটা সমস্যা, সংকটের বোঝা মাথায় নিয়ে আমরা 2025 সালে পদার্পণ করতে যাচ্ছি, এটা মাথায় রাখার দরকার আছে। 2025 এটা নিঃসন্দেহে বলতে পারি এটা একটা ঝড়ো বছর হিসাবে ভারতবর্ষের মানুষ, ত্রিপুরার মানুষের সামনে আমরা দৃষ্টান্ত স্থাপন করেছি যে করা যায়। কাজে এই কারণে বলছি, বামফ্রন্ট করুন বা না করুন, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি করুন বা না করুন, সাধারণ মানুষ হিসাবে বেঁচে থাকতে গেলে পরে এই মৌলিক সমস্যাগুলো সুরাহা চাই। মানুষ মেনে নেবে না এই আক্রমণ, জনবিরোধী ভূমিকা। অল্প লোক বিত্তবান, তাদের স্বার্থ রক্ষা করার জন্য সমস্ত অর্থনীতিটাকে উন্মুক্ত করে দিয়েছে আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি। এটাকে ভারতবর্ষের মানুষ, ত্রিপুরার মানুষ আর কত সহ্য করবেন, মেনে নেবেন কেন? তাই বলছি 2025 আগামী প্রভাতে নূতন ইংরেজি বর্ষে আমরা পদার্পণ করব। মাথার উপর, পিঠের উপর এই সমস্যার পাহাড়, এই পাহাড়কে ছুঁড়ে ফেলে দিয়ে বেঁচে থাকার, অস্তিত্ব রক্ষার দাবি এই অনিচ্ছক কেন্দ্র রাজ্যের সরকারের হাত থেকে আদায় করবার জন্য বৃহত্তর লড়াইয়ের মানসিকতা, প্রস্তুতি নিয়ে এই নববর্ষে কিন্তু আমাদের পদার্পণ করতে হবে, বসে থাকলে চলবে না। এই কথাগুলো বলে আমি 2-4টা বিকল্প কথা আপনাদের সামনে বলবো। এই মূল সমস্যাগুলো নিয়ে এই যে নূতন যে সরকার হলো, 7 মাস 8 মাস হয়ে গেল, বা এরাই 10 বছর ভারতবর্ষকে শাসন করেছে, কার্যকরী কোনো ভূমিকা নাই। এরা এখন কি নিয়ে মাথা ঘামাচ্ছে? এক দেশ এক ভোট, এ নিয়ে আপনারা ভাবেন, চিন্তা করেন। আরে ভোট যখন আসে দেখবো, লোকসভার ভোট লোকসভার সময় যখন ভোট হবে আমরা দেব, বিধানসভার ভোট যখন বিধানসভায় ভোট হবে আমরা দেব। এ নিয়ে কি সমস্যা? এখন তো ত্রিপুরার সমস্যা হচ্ছে ভোটই দিতে দিচ্ছে না। আমি সেটা পরে সুযোগ থাকলে বলবার চেষ্টা করব। ভারতবর্ষের মানুষ, সাধারণ বিজেপির সমর্থকরাও, তারাও কিন্তু এই সমস্যাগুলিতে ভুগছেন। তাদেরও প্রশ্ন, ত্রিপুরায় যারা বিজেপি করেন তাদেরও প্রশ্ন, কি কথা ছিল 18 নির্বাচনে, কি করছো তোমরা? তাহলে এই জায়গাটাতে দাঁড়িয়ে মানুষ যাতে এই বিষয় নিয়ে ভাবতে না পারে, চিন্তা করতে না পারে, দাবি উত্থাপন করতে না পারে, লড়াইয়ের ময়দানে নামতে না পারে, নূতন লোকদেরকে সমবেত করতে না পারে, ঐক্যবদ্ধ হতে না পারে, সরকারের উপর চাপ সৃষ্টি করতে না পারে, এই দৃষ্টিভঙ্গি নিয়ে এমন একটা বিষয় বাজারে ছেড়ে দাও
যেটা তারাও জানে তাদের পক্ষে এই মুহূর্তে এমন কোন শক্তি নাই এটা তারা বাস্তবায়িত করতে পারে। এক দেশ এক ভোট ছিল তো, স্বাধীনতার পর ভারতবর্ষে দীর্ঘদিন একটাই ভোট হতো, লোকসভায় বিধানসভায়। 67 সালের পর থেকে পাল্টে গেল। কেন পাল্টে গেল? কংগ্রেস কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, রাজ্যের সরকার 67 সালে কংগ্রেসের দুঃশাসনের বিরুদ্ধে তাদের শাসিত 7টা রাজ্যে তাদের দলের সরকারকে সেখানে মানুষ ক্ষমতা থেকে উচ্ছেদ করেছে। লড়াই সংগ্রামের ময়দানে কংগ্রেস ভেঙেছে, একটা অংশ বেরিয়েছে, বাইরে যারা লড়াই করছেন তাদের সাথে হাত মিলিয়েছেন। না, এই সরকারকে বসিয়ে রেখে কিচ্ছু লাভ হবে না, পাল্টাও। এরপর থেকে ভারতবর্ষে রাজ্যে রাজ্যে বিধানসভার নির্বাচন হচ্ছে, লোকসভার নির্বাচন হচ্ছে কেন্দ্রের জন্য। দেখা যাচ্ছে 5 বছর শেষ হওয়ার আগে লোকসভারও একাধিকবার নির্বাচন হচ্ছে, বিধানসভায়ও একাধিক 2বার 3বার পর্যন্ত নির্বাচন হচ্ছে। এগুলি কিসের লক্ষণ? সমস্যা, সংকট। মানুষ এগুলো শোনা চান, সমাধান চান। ভোটের সময় ভালো ভালো কথা, কেন্দ্রে রাজ্যের ক্ষমতায় বসে উল্টো পথে যাওয়া, মানুষ এটা মেনে নেবেন কেন? কাজেই এর জন্য শাসকরা দায়ী। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এটা নিয়ে মানুষ এখন ভাবছে না, তার জীবনের মূল সমস্যাগুলো সোড়া চাইছেন, তখন এটা বাজারে ছেড়ে দিলেন। এটা করতে গেলে পর সংবিধান পাল্টাতে হবে। পাল্টাতে গেলে পর তার 17 থেকে 20টা মৌলিক বিষয়, যেটা তর্কাতীত, এগুলো নিয়ে বিতর্ক চলে না, এগুলো নিয়ে ভুটাভুটি চলে না, এগুলো বাদ দিয়ে আমাদের সংবিধানটা দাঁড়াতে পারবে না। সেই জায়গায় এমন কিছু বিষয়বস্তু উপস্থিত করে দেখা যাচ্ছে সেখানে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দিয়ে একটা ভিন্ন ধরনের বিতর্কের আবহাওয়া তারা তৈরি করবার চেষ্টা করছে। আসল উদ্দেশ্য কি? এর মধ্যে অন্য উদ্দেশ্য লুক্কায়িত আছে। একদিকে যেমন ক্ষুব্ধ বিক্ষুব্ধ মানুষের সংগ্রাম, এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা, আরেকদিকে হচ্ছে এই যে ত্রিপুরায় চলছে, শুধু বিজেপি, তারাই দল করবে, তারাই মিছিল করবে, তারাই মিটিং করবে, তারাই সম্মেলন করবে, তাদেরই অফিস হবে, তাদেরই পতাকা থাকবে, তাদেরই ফেস্টুন থাকবে, আর কেউ না। সারা দেশটাকে এরকম জায়গায় নিয়ে যাওয়ার চিন্তা করছে। এক দেশ, এক নেতা, এক ভাষা, এক ধর্ম, এক কৃষ্টি, এক সংস্কৃতি। কি ব্যাপার? এটাকে ফেসিবাদ বলে। মুখে ভোট, ভোটের অধিকার নাই। মুখে গণতন্ত্র, এটা শাসক দলের জন্য শুধু গণতন্ত্র, বাকিদের জন্য স্বৈরতন্ত্র। এটার নামই হচ্ছে ফেসিবাদী। এটা নতুন পদ্ধতিতে তারা একদলীয় শাসন ভারতবর্ষের বুকে তারা কায়েম করতে যাচ্ছে, চাইছে। পারবে কিনা পরের কথা, ভারতবর্ষের মানুষ তাদেরকে এটা করতে দেবে আমরা বিশ্বাস করি না। কমিউনিস্টরা, বামপন্থীরা, মানুষ প্রতিরোধ করবে যে না, গণতন্ত্র রক্ষা করতে হবে, সংবিধান রক্ষা করতে হবে। নানা মত, নানা ভাবনা, নানা চিন্তা, নানা দল, নানা ভাষা, নানা বক্তব্য, নানা কর্মসূচি, আমরা আমাদের জীবনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে ঠিক করব কোন কর্মসূচি গ্রহণ করব, কোনটা আমরা প্রত্যাখ্যান করব, কোন দলকে সমর্থন করব, কাকে ক্ষমতা থেকে হটাবো, কাকে আমরা সরকারে বসাবো, কাকে বসালে আমাদের সমস্যার সুরাহা হবে, তাদেরকেই আমরা তুলে এনে সরকারে বসাবো। এটাই তো গণতন্ত্র। এই জায়গাটায় আঘাত করতে চাইছে একদলীয় স্বৈরশাসন কায়েমের মধ্য দিয়ে। এই লক্ষ্যটা এক দেশ এক ভোটের নামে বাধ্যতা শুনলে মনে হবে খারাপ, কি ভিত্তিহীন, তার বিরুদ্ধে দাঁড়াবার চেষ্টা করছে। স্বাভাবিক, আরএসএস স্বাধীনতা সংগ্রামে তার কোনো ভূমিকা ছিল না, ব্রিটিশের পায়ে তেল মেখেছে, জেলে নিয়েছিল কোন একটা আন্দোলনে অংশগ্রহণ করার জন্য, করতে গেছে বলে সেখান থেকে হাতে পায়ে ধরে চোখের জলে বুক ভাসিয়ে এবং শপথ নিয়েছেন আপনাদের বিরুদ্ধে কথা বলবো না, এগুলো বলে জেল থেকে বেরিয়ে এসছে। এরা স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে, ব্রিটিশের পক্ষে দাঁড়িয়ে কথা বলার চেষ্টা করেছে। এদেরকে প্রত্যাখ্যান করে ভারতবর্ষের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সম্মিলিতভাবে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে শেষ পর্যন্ত ভারতবর্ষের মাটি ছাড়া করতে বাধ্য করে ব্রিটিশ যাওয়ার আগে একটা বিষবৃক্ষ রোপণ করে দেশটাকে ভাগ করে দিয়ে গেছে হিন্দুস্তান, পাকিস্তান। ক্ষতি করেছে আমাদের।
উপায় নেই। এই আন্দোলনের নেতৃত্বে যারা ছিলেন তাদের একটা অংশ ক্ষমতার প্রতি দুর্নিবার আকর্ষণ, সেই ক্ষমতার তত্ত্বে বসবার জন্য, গতিতে বসবার জন্য বিভাজনটাকেই মেনে নিয়েছে। আমরা কমিউনিস্ট এটাকে সমর্থন করিনি। আমাদের শক্তি তখন কম। এখন যখন সংবিধান যতনো খাকচাও রাজহানি খুব চ্যানেল নাই এতনে রনো ত্রে ভিডিও তা মাইসান ইনবা পন্দাও নাম চ্যানেল বাই কুরন্তন্দি আখে তা আখে সাবস্ক্রাইব খেদি নিনা মাসির